আসীন হতে চাই। আমরা বলে দিতে চাই, আমরা জেনজি ছাত্র সমাজ যে থাকতে আমরা তা মেনে নেব না। লক্ষ্যহাদি এখন লোকান্তরে, লক্ষ্যহাদি এখন জন্মাচ্ছে প্রতিটি পরিবারে। আমরা থামবো না। যদি কোনো সার্বভৌমত্বের উপর আমাদের ছোবল দিতে চাই, আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশের বিভিন্ন বিষয়তে ইলেকশন করতে চায়, যদি কোনো দল ভারতের সেবা দাস হয়ে আবারও ক্ষমতায় আসীন হতে চায়, আমরা বলে দিতে চাই, আমরা জেনজি ছাত্র সমাজ যে থাকতে আমরা তা মেনে নেব না। বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা আসিম নজরুল কোন কাদেরকে বসিয়েছেন বিভিন্ন আদালতে, তারা রাতের আধারে জামিন ব্যবস্থা করছে বলে আমরা বিভিন্নখানে দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসন যেখানে মাটি খুঁড়ে জামাত শিবির বিএমপি থেকে বের করে আনতো, সে পুলিশ প্রশাসন ডিজিএফআই তারা কি কচু খেতে বসবাস করছে? তারা কি আমাদের রক্তের উপর ইয়া করে আবারও 12টি আগ্রাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে? আমরা থামবো না, আমরা থামবো না। আমরা 5 তারিখ মনে করেছিলাম আমাদের দায়িত্বটা শেষ, যাদেরকে নতুনভাবে দায়িত্ব দিয়েছি তারাই দায়িত্ব পালন করবে। কিন্তু 5 আগস্টের পর যেগুলো দেখতে পাচ্ছি, একের পর এক হত্যা হচ্ছে, কাদের ইন্ধন হচ্ছে, তারা বের করতে পারছে না কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে উপদেষ্টা এটা, আমরা আপনাদেরকে দায়িত্ব কি দিয়েছি, কেন আমাদেরকে বারবার রাজপথে আসতে হবে? রাজপথে এসে কি আমাদের উসমান হাজির মতো ছেলেদেরকে টার্গেট কিলিং করে মারতে হবে, নাকি আমাদের মরতে হবে? তো আপনারা দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের দাবি না মানেন, তাহলে আমরা প্রয়োজন গাছ খেয়ে থাকবো, তারপর আমরা আমাদের দাবিগুলো ছেড়ে রাজপথ থেকে নামবো ইনশাল্লাহ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আজকে আন্দরকিল্লা জুমার নামাজের পর থেকে বীর চট্টলা থেকে সাধারণ ছাত্র জনতা কিন্তু একটা হাদির হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে কিন্তু একটা বিক্ষোভ মিছিল করেছে। কফিন মিছিল নিয়ে আমরা এখানে এসেছি। এখানে মূল দাবিটা কিন্তু স্পষ্ট, আপনি হয়তো শুনতে পেরেছেন। এখানে গত একটা সপ্তাহ চলে গেছে, গত শুক্রবারে কিন্তু আমাদের হাদি ভাই মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুসজ্জায় ছিল। কিন্তু এই একটা সপ্তাহে আমরা রাষ্ট্রের যে প্রশাসনের দায়িত্বহীন কর্মকাণ্ড দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি এবং এটা আমাদেরকে খুব বাজেভাবে আঘাত দিয়েছে। 2024 সালে কিন্তু হাদি ভাইয়ের মতো আমার আপন ভাই এইভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল 3 দিন কোমায় থেকে। তো একটা সপ্তাহে একটা স্বাধীন দেশের প্রশাসন কিভাবে খুনিকে না ধরে ভারতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এটা তো খুবই স্পষ্ট। গুলি করার প্রায় একদিনের মধ্যে কিন্তু বেসরকারি একটা সংবাদ মিডিয়া দেখলাম যে খুনিকে শনাক্ত করে ফেলেছে, তার অবস্থান পর্যন্ত শনাক্ত করেছে। তারপরেও বাংলাদেশে ইন্টেলিজেন্স আছে, পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, বর্ডারে বিজিবি আছে। যে বর্ডারে বিজিবি থাকে সেই বর্ডারটা ক্রস করে খুনি কিভাবে ভারতে পালায়, সেই প্রশ্নটা আমি আমাদের বাংলাদেশ প্রশাসনকে করতে চাই। আর আমরা জানি বাংলাদেশে কিন্তু ইন্টেলিজেন্স আছে, আমাদের ট্যাক্সের টাকা ইন্টেলিজেন্সকে পরিচালনা করা হয়। তারা কি করলো? এত তথ্য থাকার পরেও একটা সপ্তাহ ধরে এই খুনিকে ধরতে পারলো না। আমরা এই থেকে স্পষ্ট হয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রশাসন আমাদেরকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের কোনো দায়িত্ব নেই। তারা চাচ্ছে না আমাদেরকে নিরাপত্তা দিতে। এবং আমরা গতকালকে কিন্তু চট্টগ্রাম বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, আমরা প্রশাসনের কর্মকাণ্ডগুলো আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গায় যে মব হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এগুলোতে প্রশাসন একদম নিষ্ক্রিয় ছিল, তারা বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি, সেটা আমরা দেখতে পেয়েছি। আসলে সরকার চাচ্ছেই হয়তো যে মানুষ ক্ষোভে, মানুষের তো একটা ক্ষোভ থাকবে স্বাভাবিক, বিচার না হলে মানুষের ক্ষোভ থাকবে, এই ক্ষোভটাকে পুঁজি করে এই ক্ষোভটাকে বিভিন্ন জায়গায় ডাইভার্ট করার চেষ্টা করে আমাদের যে মূল দাবি ছিল স্বরাষ্ট্র ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, প্রশাসনের তারপরে সিইসির পদত্যাগ, এই দাবিগুলো কিন্তু আমাদের ছিল। তো এগুলোকে ডাইভার্ট করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আর এই হাদির ঘটনা কিন্তু বাংলাদেশে খুব বাজেভাবে ইফেক্ট ফেলেছে। এটা হচ্ছে যে আমি গতকাল থেকে আমি ঘুমাইতে পারি নাই। এটা শুধু আমার বিষয় না, একদম সবার। যখন হাদির কথাটা আমার সামনে আসে, আমার জুলাই আমার ভাই যে শহীদ হয়েছে গুলিবিদ্ধ হয়ে, সেই চিত্রটা আমার সামনে বারবার ভেসে উঠতেছে। খুবই মর্মাহত। এই ট্রমা নিয়ে আমরা আর কতদিন বেঁচে থাকবো, মানে আমার মনে হচ্ছে যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ রাষ্ট্র হয়তো আমাদেরকে এই ট্রমার ভিতর দিয়েই নিয়ে যাবে।